সেটা জানবো আজকে। ক্ষুদিরাম বসু ফাঁসি জানিস তো? ঠিক আছে, ফাঁসি হয়েছিল না? তো ফাঁসি তো হয়েছিল। একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি। তো একটা 18-19 বছরের ছেলে কিভাবে এসে লড়াই করছে, ঠিক আছে ভাব। তো এই বয়সে এসে আপনি নিজের নামটা ভালো করে লিখতে পারছিস না, ঠিক আছে। আর 18-19 বছরের ছেলে, সে দেশের জন্য, 18 বছরের ছেলে, সে দেশের জন্য লড়াই করতে গিয়ে নিজে প্রাণ দিচ্ছে, দেশের জন্য প্রাণ দিচ্ছে। 18 বছর, তাই তো? আর তোরা এখনো নিজের নাম লিখতে পারছিস না ঠিক করে, কি তাই তো? কি রে মোহাম্মদ কইসরে? বেশ, যাই হোক, নোট ডাউন করবে এগুলো। বেশ, প্রথমে আমি বলে দিই। প্রথমে হচ্ছে কত? 1897। কি হয়েছিল? দুটো জিনিস ঘটেছিল, দুটো জিনিস মাথায় রাখবে। 1897 দুটো জিনিস। একটা হচ্ছে কি, সুভাষচন্দ্র বসুর জন্ম, ঠিক আছে। সুভাষচন্দ্র বসুর জন্ম, ডেটটা হচ্ছে কত? 23শে জানুয়ারি। এবারে মনে হয় 23শে জানুয়ারি দিন সরস্বতী পুজো পড়েছে। এবার তাই 23 তারিখে সরস্বতী পুজো আছে। বেশ, 1897 প্রথম কাজ, প্রথম কি হচ্ছে সুভাষচন্দ্র বসুর জন্ম 1897। কত তারিখ? কত তারিখ? কত তারিখ? হচ্ছে 23শে জানুয়ারি। বোঝা গেছে? বেশ, আর কি ঘটনা ঘটেছিল? আর কি ঘটনা বলতে পারবো? আর কি ঘটনা ঘটেছিল? বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিল বলতে পারবি? কে প্রতিষ্ঠা করেছিল? স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিল রামকৃষ্ণ মিশন। বোঝা গেছে? বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়। বোঝা গেছে? আর কি হয়? 1897 সুভাষচন্দ্র বসুর জন্ম। কত তারিখ? 23শে জানুয়ারি। বোঝা গেছে? বেশ, আর কি? 1800, এরপর হচ্ছে 1800 কত? 99। 1899 কি হয়? দুটো জিনিস আছে। একটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ, মুন্ডা নয়, মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে। মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে। মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে। মুন্ডা বিদ্রোহ, বেশ। এটা কোথায় হয়েছিল? এই নেতা কে ছিল? বলতে পারো কে? বিরসা মুন্ডা নেতা ছিল। এটা হয়েছিল ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। কৃষক বিদ্রোহ, এটা মূলত ছিল কৃষক বিদ্রোহ। কি ছিল? কৃষক বিদ্রোহ ছিল। বেশ, বাকিটাই বলে দিচ্ছি। আর একটা হয়, আর একটা এখানে কি আছে? আর একটা আছে মিত্র মেলা। কি আছে? মিত্র মেলা। কে করেছিল? সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার, ঠিক আছে। মানটা ভুল লিখলাম রে স্যার। মুন্ডা মানে আকার দেন। কোনটা? বিরসা মুন্ডা তো আকার নাই, মুন্ড করে দিয়েছি। বেশ, আর কি হয়? মিত্র মেলা, তাই তো? আর কি হয়? মিত্র মেলা। বেশ, গেল। এরপর হচ্ছে 1902। 1902 তে কি হয়? একটা হচ্ছে অনুশীলন সমিতি। কি? অনুশীলন সমিতি। আর একটা হয় ডন সোসাইটি, তাই তো? ডন সোসাইটি। এটা প্রতিষ্ঠা করেছিল কে? সতীশচন্দ্র বসু। এটাকে করেছিল সতীশচন্দ্র কি বল এটা? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ছেলেটা বারবার ভুল করে, ওই জন্য লিখে দিলাম। এটা সতীশচন্দ্র বসু আলাদা ব্যক্তি, এটা সতীশচন্দ্র মুখোপাধ্যায় আলাদা ব্যক্তি। দেখ ভালো করে বোঝ, এখানে ক্লিয়ার করে বোঝার চেষ্টা কর। দেখ প্রথমে 1897 কি ঘটছে? দেখ, একদম ঠান্ডা মাথায় এখানে একবারে বুঝে বাড়িয়ে দিবি। খাতায় লিখে নিলাম, লিখে নিয়ে গিয়ে বাড়িতে সুন্দর করে নিয়ে যাবে। বেশ, একটা নতুন কাপড় জড়াবে, শোকেসের মধ্যে ঢুকিয়ে দেবে। 10-15 বছর পর বার করবে। আমি এই বছর ছেলেকে দেখাবে, মেয়েকে দেখাবে, এই দেখো বাবা আমাদের স্যার পড়িয়েছিল এটা। এই জন্য নিয়ে যাও খাতাটা, এই জন্য পড়াচ্ছি আমি। এখানে পড়বে, একদম পড়ে মাথায় ঢুকিয়ে নিয়ে এখান থেকে যাবে। ক্লিয়ার? 1897 কি হয়? সুভাষচন্দ্র বসুর জন্ম। তারিখ কত? 23শে জানুয়ারি। মনে থাকবে। আর কি হচ্ছে? 1897 রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করছে? বেলুড় মঠে কে প্রতিষ্ঠা করছে? স্বামী বিবেকানন্দ। বেশ, 1899 ছিল মুন্ডা বিদ্রোহ হয়। কে ছিল নেতা? কে ছিল? বিরসা মুন্ডা। এটা যে কৃষক বিদ্রোহ। তাহলে দেখ বিদ্রোহ কেন হয়েছিল? দেখ, তখনকার জমিদার, যে সমস্ত মহাজনরা ছিল, ব্রিটিশরা ছিল, তারা প্রচুর পরিমাণে কর নিত, প্রচুর পরিমাণে। তোমার জমিতে ধান হোক বা না হোক, আমার কর লাগবে। দেখ এখনকার দিনে এখনো দেখছিস কিছু লোকে দেখবি জমি ভাগে করে, তাই না? জমি ভাগে নেয়, যে তোমার জমিটা আমি চাষ করবো দাও, তাই তো? কিছু কৃষকরা এখনো পর্যন্ত নাই, তাই না? সেই কি হচ্ছে, সেগুলো ধর দেখা যাচ্ছে কোনো রকম পাথর হয়েছে, শিলাবৃষ্টি, যেটা বলে না শিলাবৃষ্টি, তো শিলাবৃষ্টি হয়েছে, ধান সব নষ্ট হয়ে গেছে।
কি হয়েছে, যে কৃষককে তো টাকা দিতে হয়েছে। এবার সেই কৃষককে কি বলতে পারে যে এবারে তো আমার ধান হয়নি, আমি অত টাকা দিতে পারবো না, কিন্তু মালিক কি বলবে, না আমি ওসব জানি না, আমার টাকা টাকা লাগবে। তো সেরকম ভাবে খরা হতো, বন্যা হতো, ফসল নষ্ট হয়ে যেত, কিন্তু চাষিদেরকে কি করতে হতো, ট্যাক্স দিতে হতো। জমিদার থেকে চড়া সুদের টাকা ধার দিতে হতো, মানে শোধ দিতে হতো জমিদারের। মহাজনদের উপর অত্যাচার, নারীদের উপর অত্যাচার, ঘরে মহিলাদের উপর অত্যাচার, এত অত্যাচারের এই যে বিরুদ্ধে কি করলো, এই বিরসা মুন্ডা একটা দল গঠন করলো এবং সে নেতৃত্ব দিল, এবং একটা কি বিদ্রোহ হলো। সেই বিদ্রোহ নাম কি, মুন্ডা বিদ্রোহ। কত সালে হলো, 1899 সালে। কোথায় হয়েছিল, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। বোঝা গেছে, পরিষ্কার, মুন্ডা বিদ্রোহ পরিষ্কার। এবার আরো অনেক ডিটেলস আছে, যখন শুধুমাত্র মুন্ডা বিদ্রোহ পড়াবো তখন বাকি ডিটেলস গুলো নিয়ে আসবো, যে কিভাবে হয়েছিল, কারা কারা আরো নেতৃত্ব দান করেছিল, বুঝলে, তখনকার ব্রিটিশ ভাইসরয় টাইসরয় গুলো কে ছিল, সমস্ত ডিটেলস পড়াবো। এখন সাল ওয়াইজ পড়াচ্ছি বলে শুধুমাত্র যেটুকু দেবো সেটুকু বলে দিচ্ছি। বোঝা গেছে, ক্লিয়ার, বেশ। এরপর কি আছে, মিত্র মেলা। কে প্রতিষ্ঠা করছে, সাভারকার। কে প্রতিষ্ঠা করছে, সাভারকার, তাই তো, বিনায়ক দামোদর সাভারকার কে প্রতিষ্ঠা কি করছে, মিত্র মেলা। দেখ, মিত্র মেলা হচ্ছে মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেছিল। কোথায়, মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেছিল। দেখ, তখনকার দিনে কি হচ্ছে, মেন আমাদের শত্রু কারা, ভারতীয়দের শত্রু কারা ছিল, ব্রিটিশরা, তাই তো। এবার ব্রিটিশদেরকে তাড়াতে গেলে প্রথম প্রথম কি শক্তি দরকার, সেটা হচ্ছে যুব শক্তি দরকার, তাই তো। প্রথম হচ্ছে টাকা দরকার, তারপরে যুব শক্তি। লড়াই তো কারা করবে, যুবকরাই তো লড়াই করবে। সেই যুবকদেরকে কি করতো, দেশপ্রেম জাগানোর জন্য, দেশের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য, ঠিক আছে, একটা একতা, মানে একত্রিত হওয়ার জন্য এই মিত্র মেলা করেছিল। কে করে, সাভারকার, মহারাষ্ট্রে। সেখানে সবাই একত্রে মিলিত হতো এবং সেখানে দেশপ্রেম জাগরিত করা হতো, তাই না। তবে দেশের প্রতি ভালোবাসা জন্মাতো। আমার যদি মোটিভেশন না থাকে তাহলে আমি কি করে দেশের প্রতি লড়াই করতে পারবো। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে মিত্র মেলা কি, তাহলে মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেছিল, সাভারকার। কত সালে, 1899 সালে। ক্লিয়ার, বোঝা গেছে, বেশ। এরপর কি আসছে, 1902 সালে কি হয়, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিল, কে করেছিল, সতীশচন্দ্র বসু। কে করেছিল, সতীশচন্দ্র বসু। অনুশীলন সমিতি কি, দেখ, অনুশীলন সমিতি হচ্ছে যে তখনকার দিনে কিন্তু কেউ অস্ত্র রাখতে পারতো না, রাখলে কি করতো, গোপনে গোপনে রাখতে হতো। ব্রিটিশ পেলে কি করতো, হত্যা করে দিত। তখন তো একদম ডাইরেক্ট হত্যা করে দিত, শুট অ্যান্ড সাইড, বুঝলে, একদম ডিরেক্ট হত্যা করে দিত। তো গোপনে কি করতো, অস্ত্র রাখতে হতো। কোনো কিছু প্রশিক্ষণ, আমি তো একা একা কাউকে, আমি যে পড়াচ্ছি সবাই একসাথে পড়াচ্ছি, একটা টোটাল ব্যাচ, আমার টোটাল ব্যাচ পড়াচ্ছি তো আমি, টোটাল ব্যাচ এখানে। সেই ব্যাচে কি হচ্ছে, একসাথে সবাইকে আমি কি করছি, পড়াচ্ছি, বোঝাচ্ছি আমি, তাই তো। কিন্তু এখানে যদি আমি বলতাম সবাইকে একা একা বোঝাবো, হবে পসিবল, আমার সময় হতো না, তারা শিখতে পারতো, হতো কি, হবে না, সম্ভব নয়। তাহলে কি হতো, সবাইকে শিখতে গেলে একত্রিত হতে হয়েছে, কারণ আমার টাইমে শর্ট বলে। এবার কি হতো, কিছু কিছু যারা লাঠি চালানো শেখাতো, যারা অস্ত্র চালানো শেখাতো, যারা আরো মানে সমস্ত কিছু ব্যায়াম ট্যায়াম করাতো, তারা কি করতো, একত্রিত হয়ে তবে তো করতে হবে। কিন্তু ব্রিটিশরা কোথায় একত্রিত হলেই সেখানে কিন্তু গুলি চালিয়ে হত্যা করে দিত, এবং সেখানে কিন্তু রদ করে দিত, রদ লাগিয়ে দিত, সেখানে আইন নিষিদ্ধ করে দিত। বোঝা গেছে। তাহলে এই অনুশীলন সমিতির মাধ্যমে কি করা হতো বলতো, একটু চালাকিগিরি করে কি করা হলো, এখানে লাঠি চালানো শেখানো হলো। কি, লুকিয়ে লুকিয়ে লাঠি চালানো, ব্যায়াম। মানে আগে তো শরীরকে সুস্থ রাখতে হবে। হ্যাঁ, আমি লড়াই করতে যাবো নাকি, কুড়ি কুড়ি করে ঠিক করে চলতে পারি না, আমার লাঠি ধরে দিয়ে যায়, লাঠির ওয়েট আর আমার ওয়েট এক, নাকি তোর মতো ব্যাপার, তাই তো। এরকম হলে হবে, তাহলে শরীর স্বাস্থ্য ভালো হতো, হয়তো লড়াই করতে পারো বাবা। তো এখানে সমস্ত কিছু কি করানো, ব্যায়াম করানো হতো, প্রশিক্ষণ দেওয়া হতো, লাঠি চালানো শেখানো হতো। বোঝা গেছে। কে প্রতিষ্ঠা করেছিল, সতীশচন্দ্র বসু, অনুশীলন সমিতি। আর এই সমিতিতে যোগ দিয়েছিল কে, ক্ষুদিরাম বসু যোগ দিয়েছিল। পরবর্তীকালে আসছি, এই সমিতি যোগ দিয়েছিল ক্ষুদিরাম বসু যোগ দিয়েছিল। বোঝা গেছে। আর একটা কি, ডন সোসাইটি, কে করেছিল, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এখানে কি হলো, এখানে এরকমই এর কার্যকলাপটাই হলো, কিন্তু এখানে ডিফারেন্স কি, এখানে কিছু কিছু কি করা হলো, এখানে কিছু কিছু কাজ দেওয়া হলো, কারিগরি শিক্ষা দেওয়া হলো। হাতে অনেক কাজ হয় না, ঠিক আছে, যেমন কি কাজ হয়, আমরা যে আগের দিনে যে পাটের জুট ব্যাগগুলো পাওয়া যেত, পাটের সেই ব্যাগগুলো এখনো দিনে হয়তো কিছুটা পাওয়া যায়, হয়তো কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায়। তারপরে হচ্ছে যে পাখা, তারপর অনেক কিছু আছে, মাটির কলসি, মানে মাটির যারা কুমোর, তাই না, কামার, অনেক কিছু পায়। সেইগুলো কি হলো, শিক্ষা দেওয়া হতো, তাই না, ঘরে যেন কিছু কিছু ইনকাম করা যায়, আরো অনেক কিছু শিক্ষা দেওয়া হতো, ডন সোসাইটির মাধ্যমে শিক্ষা দেওয়া হতো। এখানে শুধুমাত্র কিন্তু ব্যায়াম আর কি করানো হতো, লাঠি চালানো শেখানো হতো। আর এখানে কিন্তু শিক্ষা, এখানে কিন্তু কারিগরি জীবনে নিজেদের স্বনির্ভর করা দেওয়া হতো, ইনকাম দেওয়া হতো এখানে। বোঝা গেছে এখানে, বেশ। মনে থাকবে, ডন সোসাইটি তাহলে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরিষ্কার, এই পর্যন্ত পরিষ্কার, আরো কিছু বুঝতে অসুবিধা, দেখ ভালো করে ক্লিয়ার করে নে। 1897 কি, সুভাষচন্দ্র বসুর জন্ম 23 জানুয়ারি। বোঝা গেছে, বেশ। আর কি, রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেছিল স্বামী বিবেকানন্দ, বেলুড় মঠে। কত সালে, 1897 সালে। 1899 সালে কি, 1899 সালে মুন্ডা বিদ্রোহ নেতৃত্ব কে দিয়েছিল, বিরসা মুন্ডা। এটা একটা কৃষক বিদ্রোহ ছিল, কোথায় হয়েছিল, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। বোঝা গেছে। আর কি হয়েছিল, মিত্র মেলা, বিনায়ক দামোদর সাভারকর এই মিত্র মেলা প্রতিষ্ঠা করেছিল। বোঝা গেছে। সবাইকে দেশপ্রেমে জাগ্রত করতে এটা
প্রতিষ্ঠা করা হয়েছিল। আর কি 1902 খ্রিস্টাব্দে কি হলো, অনুশীলন সমিতি, কি সতীশচন্দ্র বসু বললাম আমি, লাঠি চালানো শেখানো, তবে আরো অন্যান্য প্রশিক্ষণ দেওয়ার জন্য অনুশীলন সমিতি গঠন করা হয়েছিল। আর একটা কি ডন সোসাইটি, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। বুঝা গেছে? এখানে কিন্তু কারিগরি শিক্ষা বোঝানো দেওয়া হতো, এদেরকে স্বনির্ভর করে তোলা দেওয়া হতো, ইনকাম দেওয়া হতো। বুঝা গেছে? এই পর্যন্ত আমার বুঝতে অসুবিধা, এই পর্যন্ত বুঝতে অসুবিধা ক্লিয়ার? ব্যাস, ভালো করে খাওয়া দাওয়া করো, সবাই দেশের জন্য লড়াই করে চাইবো। ছেলেরা যারা ছেলে হয়ে জন্মিয়েছে অবশ্যই তারা আরো ভালো শক্ত হও, ঠিক আছে? তাই তো না? একদম সেই বেলা একদম নাকি রে? হ্যাঁ হ্যাঁ, কিছু পারি না, আমি খেলতে পারি না, আমার কাছে কিছু কিছু ছেলে আছে তো, ঠিক আছে? ব্যাস, মেয়েদের সাথে মিশে মিশে মেয়েদের মতো হয়ে গেছে। মেয়েরা শক্তিশালী, কিছু কিছু আর্মি আজকে দেখিস না, তাহলে বুঝতে পারবি ওরা কতটা শক্ত, তাই না? তাহলে ওরা কতটা শক্ত দেখবি, যারা কিছু কিছু আর্মিতে মেয়েরা আছে একদম বিশাল শক্ত, আওয়াজ কি, ভয়েস কি, নারী শক্তির পাওয়ারটা দেখতে পারবি। আমাদের এখানে নারী দেখলে হবে না, আর্মি নারীগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে নারীদের কতটা ক্ষমতা হয়। এই নারীদের দুর্গারূপ, আর্মিদের যেসব মহিলাগুলো আছে, সেসব ভদ্র মহিলাগুলো যেসব যারা আছে আমাদের, তাদের গেলে বুঝতে পারবি যে মেয়েদের দুর্গারূপটা কি হয়, সেটা ওখানে গেলে দেখতে পারবি। আমি একটা কার ভিডিও দেখছিলাম, ভুলে গেছি, যে প্রতিদিন একটা করে আমি বলি, এনকাউন্টার বলি, এভারেজ, হ্যাঁ এভারেজে বুঝতে পারছি। নারী ওই আছে দুর্গারূপটা দেখতে পাই, মেয়েদের দুর্গারূপ। না দাদা, আমরা খালি অন্য রূপ দেখেছি মেয়েদের, আমরা লক্ষ্মী রূপ দেখেছি, আমরা সরস্বতী রূপ দেখেছি, অবশ্যই দেখেছো, দুর্গা রূপও দেখবে তোমরা। বেশ, এরপর কত আছে? 1903। এরপর কত? 1903, তাই তো? 1903 রিজলে প্রস্তাব, রিজলে প্রস্তাব। এই ক্লাসটা আমি করেছি অলরেডি, ঠিক আছে? আমি আবার একবার বলে দিচ্ছি, রিজলে প্রস্তাব এটা কি হয়েছিল 1903 দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। যখন বাংলাতে প্রচুর বিদ্রোহ শুরু হলো, কি হলো, বাংলাতে প্রচুর বিদ্রোহ শুরু হলো, এবং কি হলো, ব্রিটিশদের বিরুদ্ধে শুরু হলো। তখন ব্রিটিশরা কি চাইলো বলতো? বাংলাকে কি করে দিতে, ভাগ করে দিতে, বাংলাকে ভাগ করে, বাংলা প্রচুর একটা একত্রিত হয়ে গেছিল, বাংলাকে কি করে দিতে চাইলো, ভাগ করে দিতে চাইলো। অ্যান্ড্রু ফ্রেজার সে প্রথম প্রস্তাব তুললো যে কি বাংলাটাকে ভাগ করে দেওয়া হবে, ঢাকা, তারপরে হচ্ছে যে ওই দিকটা আসাম টাসাম, ওগুলো ভাগ করে দেওয়া হবে, ওয়েস্ট বেঙ্গল যেটা বর্তমানে যেটা আছে সেটা ভাগ করে দেওয়া হবে। বুঝা গেছে তো? কে প্রথম তুলেছিল? অ্যান্ড্রু ফ্রেজার। কিন্তু খাতা কলমে কে পাস করলো? রাষ্ট্র সচিব কে ছিল? রিজলে কি করেছিল? সেটা খাতা কলমে পাস করেছিল, ওই জন্য একে বলা হয় রিজলে প্রস্তাব। সে বলেছিল বাংলা ভাগ হয়ে যাবে, বঙ্গভঙ্গ হয়ে যাবে। বুঝা গেছে? বাংলাকে কি করা হবে? ভাগ হয়ে যাবে। বাংলা ভাগ হয়ে যায়নি, আসাম ভাগ হয়ে গেছে, আমাদের কি ভাগ হয়ে গেছে? বাংলাদেশ ভাগ হয়ে গেছে, দেশ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে কি, এবং দেশ হয়ে গেছে ওটা একদম, তাই তো? পশ্চিমবঙ্গ ভাগ হয়ে গেছে। আসতে কি হয়েছে? গল্প করে বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, একদম নো প্রবলেম। গল্প মারতে সেখানে আর বুকে বুকে গলা ফাটছে, ওরা এখানে গল্প করছে বসে বসে। বাবা মা কষ্ট করে পড়াচ্ছে, পড়ো, 2-3 বছর পর বুঝতে পারবে যে কি অবস্থা, জীবনটা কোথায় গেছে। গল্প করার সঙ্গী থাকবে না, পকেটে টাকা না থাকলে কেউ গল্প করার সঙ্গী থাকবে না, বুঝতে পারবে তখন। চা খাওয়ার পয়সাটুকু যখন থাকবে না, দেখবে চায়ের জন্য তোমাকে কেউ ডাকবে না। বেশ, কি হলো রিজলে প্রস্তাব? কি বললাম? বাংলাকে ভাগ করার পরিকল্পনা, তাই তো? বাংলাকে ভাগ করার পরিকল্পনা হয়। কে করেছিল প্রথম? প্রস্তাব তুলেছিল কে? অ্যান্ড্রু ফ্রেজার তুলেছিল। মৌখিকভাবে, লিখিতভাবে একটা প্রস্তাব দেওয়া হলো, সেটা হচ্ছে রিজলে দিয়েছিল, সেটা রিজলে প্রস্তাব নামে পরিচিত। বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, এরপর কি? এরপর হচ্ছে 1904 অভিনব ভারত। কি? অভিনব ভারত একটা সমিতি গঠন করা হলো। কে করলো? সাভারকর করলো, ঠিক আছে? বুঝে গেছে? এই দেখ, আমরা যখন ইউরোপীয় হিস্ট্রিতে পড়বো বা পড়িয়েছি, আমি আগেও দেখেছি, আবার নতুন করে ক্লাস করাবো, গ্যারিবল্ডি, ম্যাথসলি, ওরা কি করেছিল, ওদের ভূমিকাগুলো দেখতে পাবো আমরা, কিভাবে যুবশক্তিকে একত্রিত করেছিল এবং কিভাবে লড়াই করেছিল। সেইভাবে দেখে সাভারকর একটা করেছিল অভিনব সমিতি, অভিনব ভারত একটা সমিতি গঠন করেছিল। সেখানে কি করা হলো? সেখানে যুবশক্তিকে কি করা হলো? দেশপ্রেম উদ্বুদ্ধ করা হলো এবং লড়াই করতে শেখানো হলো। বোঝা গেছে? অভিনব ভারত, বুঝা গেছে? একটা সমিতি গঠন করা হলো। কে করলো? বিনায়ক দামোদর সাভারকর। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ, এরপর হচ্ছে 1905 কি হলো? বঙ্গভঙ্গ। বুঝা গেছে? তারিখ কত? 16 অক্টোবর। এটা পুরো ক্লাস করার আছে, আমি আবার পড়িয়ে দেবো। 16 অক্টোবর, বুঝা গেছে? 16 অক্টোবর ঘোষণা হয়েছে। বঙ্গভঙ্গ বিরাট একটা বড় ব্যাপার, বুঝা গেছে? বিরাট একটা বড় ব্যাপার।
এখান থেকে তোমরা দেখতে পাবে অরন্ধন দিবস, এখান থেকে তোমরা দেখতে পাবে লক্ষ্মীর ভান্ডার। মমতা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার নয়। লক্ষ্মী ভান্ডারটা হচ্ছে এখান থেকে উদ্ভূত, সরলাদেবী চৌধুরানী এখান থেকে উদ্ভব হয়েছিল লক্ষ্মীর ভান্ডার। বোঝা গেছে? লক্ষ্মীর ভান্ডার, আর আমরা সবাই জানি লক্ষ্মী ভান্ডার মানে মমতা দিদি, তাই তো? উনি চালু করেছেন, ঠিক আছে, উনি চালু করেছেন, সেটা একটা টাকা দেওয়া হয়, একটা প্রকল্পের নাম হিসাবে দিয়েছে, একটা প্রকল্পের নাম দিয়েছে। কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রথম শুরু হয়েছিল, প্রথম এখান থেকে হয়েছিল, এই টেন্ডেন্সিটা প্রথম এখান থেকে আসে, লক্ষ্মীর ভান্ডার, যেখানে কিছু কিছু টাকা দেওয়া হতো, জমা করা হতো, লক্ষ্মীর ভান্ডার। বোঝা গেছে? চালু করেছিল কে? সরলাদেবী চৌধুরানী। চালু করেছিল অরন্ধন দিবস, রামেন্দ্র সুনম ত্রিবেণী, অরন্ধন দিবস। মানে সেদিনে কোনো রান্না হবে না, প্রতিবাদ করা, সমস্ত বাড়িতে রান্না বন্ধ, উনুন জ্বলবে না, বাংলা ভাগ হয়ে যাচ্ছে, সবার চোখে জল, প্রতিবাদ যে বাংলা ভাগ হতে দেবো না। সবাই, ঘরের মহিলা সবাই সাপোর্ট করেছিল, কেউ খাবার পৌঁছে দিয়ে সাপোর্ট করছে, কেউ আমাদের যে সেসব সৈনিকরা ছিল, ভারতীয়রা ছিল, তাদেরকে কি করছে, ঘরে আশ্রয় দিয়ে সাহায্য করছে, সমস্ত দিক থেকে সাহায্য করেছিল। এসব যখন মডার্ন হিস্ট্রি পড়বো না, একদম গায়ের লোম একদম দাঁড়িয়ে যাবে এইসব জিনিসগুলো পড়লে। আমরা পুরো মাতঙ্গিনী হাজরা বলে একজন পড়বো, মাতঙ্গিনী হাজরা, তো হ্যাঁ মাতঙ্গিনী হাজরা, হ্যাঁ মাতঙ্গিনী হাজরা। তা ওনাকে যখন গুলি করে মানে হত্যা করা হয়েছিল, তখন ভারতের পতাকা ছিল ওনার হাতে। তা ভারতের পতাকাটা মাটিতে পড়তে দেয়নি, উনি মারা গেছিলেন তখন পর্যন্ত কিন্তু এরকম ধরা ছিল, পতাকাটা সোজা ছিল, পতাকাটা পড়েনি। মাতঙ্গিনী হাজরা কিভাবে দেশপ্রেম, তারা কিভাবে দেশের প্রতি তাদের ভালোবাসা ছিল, মানে একদম শারীরিকভাবে ছিল, মেন্টালি ভাবে ছিল, আত্মার দিক থেকেও ছিল। শরীর মরে গেছে কিন্তু আত্মাও একদম স্টিল বাই দাঁড়িয়ে ছিল। বুঝা গেছে? সবাই কিভাবে লড়াই করেছে দেশের জন্য। আর তোমরা দেশের নামটা ভালো করে বলতে পারো না, একদম বুক ফুলিয়ে বলবে আমরা গর্বিত, আমরা ভারতবাসী, আমি গর্বিত, আমি ভারতবাসী, এটা বুক ফুলিয়ে বলবে। বোঝা গেছে? বঙ্গভঙ্গ হয়ে যায়, পার্টিকুলার ভাবে বঙ্গভঙ্গ আলাদা করে পড়াবো, যেটা নতুন নতুন ব্যাচ আলাদা করে পড়াবো, আগে আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। বোঝা গেছে? পরিষ্কার? বেশ। এরপর কি 1906, কত 1906 মুসলমান লীগ, মুসলিম লীগ, মুসলিম লীগ ওটা নয়, মুসলিম লীগ। কে করেছিল মুসলিম লীগ? কে করেছিল? হ্যাঁ বলো, বল। আরো অনেকে ছিল, কিন্তু মেন হচ্ছে কে ছিল? সলিমুল্লাহ, সলিম উল্লাহ, আগা খান, আগা খান, ফজল হক, আর অনেকে ছিল। কত তারিখে? 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর, মানে আজ, এই তো আজকের দিনে, মানে দিনটা আজকে, তাই তো মুসলিম লীগ তৈরি করা হলো। এই মুসলিম লীগের ফলে পরবর্তীকালে পাকিস্তান আর বাংলাদেশ ভাগ হয়ে যায়, এদের চিন্তা ভাবনার জন্যই। সবাই ক্ষমতার জন্য লড়াই করেছিল, সবাই ক্ষমতার জন্য লড়াই করতে গিয়ে দেশটাকে ভাগ করে দিল, তাই না? সবাই ক্ষমতার জন্য। এখানে কথা বলি, প্রথমে তো মুসলিম লীগ হলো, মুসলিম লীগ হওয়ার পরে কি হলো, পাকিস্তান একে ভাগ হয়ে গেল। তারপর আম্বেদকরও চেয়েছিল যে সমস্ত আমাদের দলিত সম্পত্তি আছে সেগুলোকে ভাগ করে দিতে, কিন্তু গান্ধীজি বললো না, ভাগ করা যাবে না, ওটা ভাগ হয়ে গেছে দেশ হয়ে যাবে, আর এটা ভাগ হয়ে এটা আলাদা দেশ হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জন্য ভাগ হতে দেয়নি। আর দেখ, ওটা ভাগ হয়ে গেছিল, মুসলিম রাষ্ট্র ভাগ হয়ে গেছে, সেখানে দেশে পরিণত হয়ে গেছে। দলিত সম্পত্তি যদি ভাগ করে দিত, সেটা দেশে পরিণত হয়ে যেত। দক্ষিণ ভারতে এতটা দলিতের উপর অত্যাচার হতো না, কুয়ো থেকে জল তুলতে দিত না, বুঝতে পারছিস? একসাথে বসতো না, মেয়েদের মানে স্তন ঢাকা যেত না, স্তন ঢাকলে ট্যাক্স লাগতো। বুঝতে পারছিস কি অবস্থা ছিল, কিভাবে অত্যাচার হতো? এইভাবে অত্যাচার হতো ওদের উপরে। এখনো কিছু কিছু জায়গা আছে, যারা লোয়ার কাস্ট আছিস, কিছু কিছু জায়গায় এখনো জায়গায় এরকম আছে, যে গেলে বাড়িতে গেলে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে, এখনো আছে। বুঝে গেছে? তো কিভাবে অত্যাচার হতো, সে অত্যাচার থেকে আমাদের কে বাঁচিয়েছে? আম্বেদকর, তাই না? মানে আজকে তোমাদের যারা দলিত সম্পদে, তাদের একদম আরো অত্যাচারিত হতে হতো আজকে। বেশ, যাই হোক, ডিটেলসে যেতে যায় না। বেশ, মুসলিম লীগ। এরপর হচ্ছে কত? 1907। এরপর হচ্ছে কত? 1907। কি হয় ওর সাথে? কংগ্রেস ভাঙন, আইএনসি ভেঙে যায়, সুরাট ভাঙন যেটাকে বলা হয়, সুরাট ভাঙন। সুরাট ভাঙন কি ভাঙন হলো? একটা হচ্ছে নরমপন্থী আর চরমপন্থী, নরমপন্থী আর চরমপন্থী, ভাগ হয়ে গেল সুরাটে। কংগ্রেসটা একটা টিম ছিল, কি হলো? নরমপন্থী আর চরমপন্থী ভাগ হয়ে গেল। নরমপন্থী যারা মানে কি, যারা ওই কি গান্ধী মানে যারা কি মানে একগালে ছড়িয়ে দিলে একগাল বাড়িতে পারে কি, সেরকম হচ্ছে একটা নরমপন্থী, মানে ভিক্ষাবৃত্তি রাজনীতি, আমাকে স্বাধীনতা দাও, আমাকে স্বাধীনতা দাও, আমাকে একটু স্বাধীনতা দাও, এরকম নরমপন্থী। আর চরমপন্থী কি, আমার দেশ আমি নেবো, আমার দেশ আমি রক্ষা করবো, আমি ওদেরকে হটাবো। আর নরমপন্থী কি, আমাকে দাও, আমাকে দাও,
এরকম একটা টেন্ডেন্সি। ঠিক আছে, দুটোই কিছু কিছু ক্ষেত্রে নরম হওয়া দরকার, কিছু কিছু ক্ষেত্রে শক্ত হওয়া দরকার, কিন্তু সবসময় নরম থাকলে হবে না, আর সবসময় শক্ত হলেও হবে না, তাই না? ওই জন্য গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বসুর একটু ওই জন্য মতভেদ চলতো, কারণ গান্ধীজি চরমপন্থী দিক থেকে ছিলেন, চলতে যে আমার দেশ আমি নিয়ে নেবো, ভিক্ষা বিত্তে আমাকে চলবে না, ভিক্ষা বিত্তে আমাকে চলবে না। সুভাষচন্দ্র বসুর কথা বলছি, গান্ধীজি নরমপন্থী ছিল, মানে এক গাল কি বলেন, এক গাল চড়িয়ে দিলে এক গালটা বাড়ি দেওয়া হবে, এসব টেন্ডেন্সি। বসে বসে আলোচনা করতো স্বাধীনতার দিন, ওটা ভালো ঠিক, ওটা বুঝে শুনে শান্তি মাথায়, মানে গান্ধীজি ট্রাই করেছিল অনেক, কিন্তু দেখ অনেক জায়গায় চুরি চোরা ঘটনা ঘটে গেল, অনেক কিছু হত্যা হয়ে গেল না। যখনই যখনই গান্ধীজি কিছু হবে না, বড় বড় নেতাদের যা কিছু হচ্ছে, সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। উগ্রতা দেখালে যখন দেখবি ঠান্ডা মাথায় একটা কাজ মিটে যাবে, সেখানে যখন দেখবি উগ্রতা দেখানো হচ্ছে, তখন কিন্তু অনেক লোক সেখানে কিন্তু রক্ত দিতে হবে, অনেক লোকের কি হবে, রক্ত যাবে, তাই না? কিন্তু কিছু কিছু জিনিসের রক্ত দিতে হবে। পাকিস্তানের যেমন ওটা সোজা কথা বোঝে না, ওদেরকে রক্তপাত না দেখলে ওরা বোঝে না, বোঝে? পাকিস্তানিরা বোঝে না, ওদেরকে রক্তপাত, ওদেরকে বলি না না তোমার চাও চলে যাও, জমিগুলো শুনবে, ওরা সেই অত্যাচার করবে, সেরকম ব্যাপার। কিছু কিছু জায়গায় চরম মানে শক্ত থাকা দরকার, কিছু কিছু জায়গায় নরম থাকা দরকার। তার কিছু কিছু ব্যক্তি ছিল নরমপন্থী, কিছু কিছু ব্যক্তি ছিল চরমপন্থী। চরমপন্থীদের দলটা খুব ছোট ছিল, 3-4 জনের নামই খুঁজে পাওয়া যায়। বোঝা গেছে? সুরাট ভাঙন বোঝা গেছে 1907-এ, রাসবিহারী ঘোষ এখানকার সভাপতি ছিল সেবারে, বোঝা গেছে? সুরাটে সভা হয়েছিল, আইএনসি সভা হয়েছিল, এবং সেখানে ভেঙে যায়, দুটো পার্টি ভাগ হয়ে যায়, বোঝা গেছে? চলছে কি নরমপন্থী আর চরমপন্থী, ক্লিয়ার? বেশ, এরপরে কি আসছি 1908 আলিপুর 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 ষড়যন্ত্র মামলা। কে কে ছিল? কে কে ছিল? ক্ষুদিরাম বসু, আর কে ছিল? আরো অনেক জড়িত ছিল, দুজনের নামই নিলাম আমি, ঠিক আছে? 30 এপ্রিল কাণ্ডটা ঘটে, ফাঁসি হয়। এরা ফাঁসি হয় হচ্ছে কবে? ফাঁসি হয় 11ই আগস্ট। দেখ, ক্ষুদিরাম বসু তার যখন বয়স হচ্ছে কত, 18 বছর সামথিং, তাই তো? কি হলো সেখানে? দুটো জিনিস ঘটলো। কি জিনিস ঘটলো? দেখ, এই যে ওরা চেয়েছিল কাকে মারতে, কিংসফোর্ডকে মারতে চেয়েছিল। কাকে? কিংসফোর্ডকে মারতে চেয়েছিল। কেন মারতে চেয়েছিল? উনি একজন বিচারক ছিলেন, ম্যাজিস্ট্রেট, তা ভারতীয়দের উপর প্রচুর কড়া শাস্তি দিতেন, বোঝা গেছে? এই রাগে কি হলো, ওনার উপর হত্যা, মানে ওনাকে হত্যা করার প্ল্যান করা হলো। কে কে করেছিল? আরো অনেকে ছিলেন, তার মধ্যে দুজনকে, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। কত বয়স? 18 বছর, ভাব, তাই না? 18 বছর বয়সে প্ল্যান করা হলো, হত্যা করার প্ল্যান করা হলো। কোথায়? মজফরপুর এলাকায়, ঠিক আছে? কি হলো সেখানে? বোমা মারা হলো। কাকে এটা কাকে লক্ষ্য করে মারা হলো? গাড়িতে মনে করা হলো কে আছে, কিংসফোর্ড আছে, কিন্তু গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। কে ছিলেন? অন্য একজন ইংরেজের, কে ছিলেন? মিসেস কেনেডি, হ্যাঁ, মিসেস কেনেডি এবং ওনার মেয়ে ছিলেন, তাই তো? ওনাদেরকে হত্যা করেছিল, কিন্তু কিংসফোর্ড ছিলেন না। ওই হত্যার জন্যই কি করা হয়, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কি করা হয়, ফাঁসি দেওয়া হয়। ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়, আর প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করে নিয়েছিলেন, বোঝা গেছে? আরো অনেক ঘটনা আছে, সেগুলোকে পরে ডিটেলস যখন বলবো তখন বুঝতে পারবি। শুধুমাত্র আমি সাল ওয়াইজ বলছি বলে বললাম। 1908-এ আলিপুর ষড়যন্ত্র মামলা, যখন শুধুমাত্র আলিপুর ষড়যন্ত্র মামলা পড়াবো, তখন টোটালটা খাটবো যে কিভাবে এরা ষড়যন্ত্র করলো, কারা কারা ছিলেন, কিভাবে কি কাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, সমস্ত কিছু। তোমার শুধু এটুকু জানা দরকার যে 1908 সালে কি হলো, আলিপুর ষড়যন্ত্র মামলা, বোঝা গেছে? আলিপুর ষড়যন্ত্র মামলা, ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় এবং প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করে নেয়। তাকে কিংসফোর্ডকে হত্যা করে বোমা ছোড়ার টার্গেট ছিল, কিন্তু সেখানে উনি ছিলেন না, দুজন মহিলা ছিলেন, বোঝা গেছে? দুজন মহিলা ছিলেন, ওরা সেখানে মারা যায়। আর এই জন্যই ওনাকে কি করা হয়, ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। তখন ওনার বয়স হচ্ছে কত, 18 বছর। কত তারিখে হয় বোমা ছোড়া? কত তারিখে? 30 এপ্রিল। ফাঁসি দেওয়া হয় কত তারিখে? 11 আগস্ট 1908 সালে। মনে থাকবে, ক্ষুদিরাম বসুর জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দে। এটা 18 বছরের ছেলে, ভাব, হাসতে হাসতে ফাঁসি নিয়ে নিয়েছে দেশের জন্য, যে আমি দেশের জন্য লড়াই করেছি। বুঝতে পারছিস কিভাবে লড়াই হয়েছে আমাদের? যতদিন বাঁচবো আমরা, যেন এইসব ব্যক্তিদের নাম যেন মুখে থাকে। আমাদের নায়ক কারা? নায়ক সালমান খান, নায়ক ঋত্বিক রোশন, নায়ক এরা। নায়ক সুভাষচন্দ্র বসু, রিয়েল হিরো কারা? সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, এরা হচ্ছে নায়ক, এরা অ্যাকচুয়ালি হিরো। সিনেমার হিরো কোন? আমার ফেভারিট হিরো দেব, আমার ফেভারিট হিরো এই,
পড়ো হিস্ট্রি পড়ো, কারা ফেভারিট হিরো বুঝতে পারবে, কারা দেশের জন্য নিজেদের বলিদান করেছে। ভগৎ সিং দেখবে, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে হচ্ছে কে প্রফুল্ল চাকি, তারপরে কে ক্ষুদিরাম বোস, আর অনেকে যতীন্দ্রনাথ দাস। এরা হচ্ছে প্রকৃত হিরো, তাই না? আর কে না হিরো হচ্ছে এরা। এগুলো পড়বে, টেন্ডেন্সি পাল্টে যাবে। প্রকৃতি হিরো হচ্ছে ছত্রপতি শিবাজি, যখন পড়াবো বুঝতে পারবি। এরা হচ্ছে প্রকৃতি হিরো, তাই না? আর যারা তোমরা বলো সেগুলো সিনেমার হিরো। আর আমাদের দেশের হিরো কারা? এই যে এই সমস্ত মহান ব্যক্তিগুলো হচ্ছে দেশের হিরো, দেশের নায়ক। এই কথা যখন তোমাকে জিজ্ঞেস করে না যে তোমাদের মানে সব থেকে ফেভারিট নায়ককে, এইসব ব্যক্তিদের নাম যেন মুখে ফুটে ওঠে যে আমাদের দেশের প্রকৃত নায়ক কারা। ছত্রপতি শিবাজি, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, আর অনেক অনেক ব্যক্তি আছে, তাই না? হিরো আছে সালমান খান, নাকি রে? কি দেব, আর কি আছে? আর কি আছে? এরা রিয়েল। ইতিহাস পড়ো, বুঝতে পারবে আমার দেশের ঐতিহ্য কি। ইতিহাস পড়ে বোঝা যাবে যে আমাদের দেশের ঐতিহ্যটা কি, ভারতবর্ষের ঐতিহ্য মানে ঐতিহ্যটা কি সেটা বোঝা যাবে। ভারতবর্ষের জন্য কতজন কত লড়াই করেছে। আস্তে আস্তে ছেলে, একটা ছেলে 18 বছর দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছে। পারবি দেশের জন্য লড়াই করতে এই বয়সে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড করেছিল, মনে আছে? 5 বছরের একটা ছেলে দেখেছিল, 21 বছর পরে গিয়ে এসে মেরেছিল। কি নাম ছিল ওর? উধম সিং। 5 বছর বয়স ছিল তখন হত্যা দেখেছিল। সেই রাগ মনে মনে পুষে রেখে 1939-40 খ্রিস্টাব্দে কি করলো গিয়ে ইংল্যান্ড থেকে তার বাড়িতে গিয়ে খাবার টেবিলে, ডাইনিং টেবিলে বসে শুট করেছিল। তাহলে কতটা রাগ মনে মনে মধ্যে পুষে রাখা যায়। ভারতে অমৃতসরে সে ঘটনাটা ঘটছে, তখন তার বয়স 5 বছর উধম সিং এর। সে ইংল্যান্ডে যাচ্ছে, জেনারেল ডায়ারের ওয়া ডায়ারের বাড়িতে যাচ্ছে। ওয়া ডায়ার তখন কি করছে, এরকম একটা ড্রিঙ্কসের গ্লাস নিয়েছে, দিয়ে খাচ্ছে খাবার টেবিলে। তখন কি উধম সিং যাচ্ছে, আপনি সেই ব্যক্তি না যে জালিয়ানওয়ালাবাগের ঘটনায় জড়িত ছিলেন? হ্যাঁ, আমি গর্ব করে বলছি আমি সেই ব্যক্তি। বন্দুক বার করলে একদম কপালে শুট করেছিল মাথায়। 5 বছরের একটা ছেলে রাত পুষে রেখে 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 আজকে 22-23 বছরে গিয়ে এটা করেছিল। বোঝা গেছে? এই দেশের প্রতি এত ভালোবাসা। যাই হোক, তো দেশকে পড়তে শিখবে। বেশ, এই পর্যন্ত ক্লিয়ার? লাস্ট আগে বলে দিচ্ছি, মাথায় একদম ক্লিয়ার করে ঢুকিয়ে নাও। 1903 রিজলের প্রস্তাব, 1904 অভিনব ভারত, বিনায়ক দামোদর সভায়কার করেছিলেন, প্রতিষ্ঠা করেছেন সমিতিটা। 1905 বঙ্গভঙ্গ হয়। বেশ, 1906 মুসলিম লীগ তৈরি হয়, মুসলিম লীগ গঠন করা হয়, ঠিক আছে। 1907 হচ্ছে কংগ্রেস ভাঙন হয়ে যায়, সুরাটের কংগ্রেস ভাঙন হয়ে যায়, নরমপন্থী চরমপন্থী দুটো দলে ভাগ হয়ে যায়। আর 1908 হচ্ছে কি আলিপুর ষড়যন্ত্র মামলা, ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 11ই আগস্ট। আর ঘটনাটি ঘটে, বোমার ঘটনাটি ঘটে 30 এপ্রিল। আর প্রফুল্ল চাকি নিজের মানে কি করে আত্মহত্যা করে নেয়। পরিষ্কার বোঝা গেছে? শীত করছে না? খুব শীত করছে। দেখ একটা কথা বলি, দেখ খুব ঠান্ডা করেছে, তোমাদের বাড়িতে গিয়ে আরামসে ভাত টাত খেয়ে শুয়ে পড়ছো, তাই তো? আরামসে, খুব কষ্ট হচ্ছে। যারা যারা মৎস্যজীবী, যারা মাছ ধরে, বুঝিস তো, যারা মাছ ধরে, তারা রাত 12টা 1টা 2টোর সময় উঠে চলে যায় এবং পুকুরে, নদীতে এবং যেখানেই যাবে না কেন সেখানে নেমে মাছ ধরে রাতে রাতে। কোন পুকুরে কি আছে, পুকুর নোংরা, জলে নেমে শীতের দিনে যেই জলে আমরা লেপ খুলতে পারছি না, তাই তো, আমরা লেপ খুলে পড়তে উঠতে পারছি না, আর সেই ব্যক্তিগুলো কি করছে, সেই রাতে জলে নেমে মাছ ধরছে। তাদের কথাটা ভাব একবার। তার থেকে তোরা অনেক ভালো আছিস, পড়াটা খুব বেশি কষ্ট নয়। যখনই শীতের দিনে পড়তে কষ্ট হবে, ওদের কথাগুলো ভাববে। যারা ওই ভোরবেলায় উঠে, মধ্যরাতে উঠে কি করছে, মাছ ধরতে যায়, যায় না? তারা কি করে এত রাতে চলে নামতে পারে? আর তোরা উঠে বই মুড়ি পড়তে পারছিস না। ওদের কথা ভাববি একবার, তাহলে ভাববি অনেক সুখে আছিস তোরা। পড়তে বসাটা স্বাভাবিক, তাই না? তারা যেমন কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করছে, তারা সমাজের একজন সমাজটাকে টিকিয়ে রেখেছে। তোমরা তাই ভালো করে পড়াশোনা করবে, ওদের প্রতি সমাজ সম্মান দেখাবে। পড়াশোনা শিখছো বলে যে কারোর প্রতি অসম্মান দেখাবে এরকম কিছু না, সবার প্রতি সম্মান দেখাবে। যে যেরকম জীবিকা করুক না কেন, সবাই নির্দিষ্ট একটা জীবিকায়, তাই তো, যে যেমন জীবিকা করে, কেউ ড্রেন পরিষ্কার করছে, কেউ মাছ ধরছে, কেউ এটা করছে, যে যা করছো না, প্রত্যেকটা কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই তো? বেশ, সেটা যেন সবার সম্মান দেখানো যায়। ক্লিয়ার? যখন পড়তে শীত করবে তখন ভাববে যে ওরা কিভাবে মাছ ধরছে, তাই না? ওরা তো রাতে পুকুরে নেমে, আমাদের এখানে অনেকে আছে, আমি দেখি তো, রাতে পুকুরে নেমে মাছ ধরে জল খেতে পারছি না আমরা, আর তারা জলে নেমে মাছ ধরছে। কতটা কষ্ট। তার থেকে পড়াশোনা অনেকটা সহজ। দেখো সময় আছে, পড়াশোনা করো, তাই না? বোঝা গেছে? ক্লিয়ার? যা পড়লে মনে থাকবে।